আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লিম। সুপ্রিয় একাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ক্লাসের শুরুতে তোমাদেরকে মাদক নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই মাদককে না বলি এবং তোমরা যেখানে মাদকের কোনো সম্ভাবনা আছে সে জায়গা থেকেও দূরে থাকবে। ভালো বন্ধু নির্বাচন করবে। ভালো বন্ধু তোমাদেরকে আলোর পথে নিয়ে আসবে। আর তোমরা যদি খারাপ বন্ধুর সঙ্গে মেশো, সে তোমাকে খারাপ পথে নিয়ে যাবে, অর্থাৎ আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যাবে। ভালো বন্ধু বলতে আমরা বুঝি যার ভিতর সততা আছে, নৈতিকতা আছে, আমানতদারি আছে, মিথ্যা বলে না, অন্যের অনিষ্ট নিয়ে ভাবে না, অন্যকে সাহায্য করার মানসিকতা সবসময় থাকে। আশা করব এই সকল ভালো বন্ধু তোমরা নির্বাচন করবে। কারণ তোমরা যদি ভালো কিছু করো, তুমি, তোমার পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হবে। আর তুমি যদি খারাপ দিকে যাও, তুমি, তোমার পরিবার, সমাজ, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা সবসময় ভালোটি বেছে নিব, মন্দ থেকে দূরে থাকব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের করাচ্ছিলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র। সেখানে তোমাদের আমি লেনদেন করিয়েছি, হিসাবের উপর বেসিক ক্লাস দিয়েছি 3টি। আবার সৃজনশীল করিয়েছিলাম গত ক্লাসে, ঢাকা বোর্ড 2019, প্রশ্ন নম্বর 3। আজ আমি তোমাদের ঢাকা বোর্ড থেকে আর করাবো না। আজ করাবো হিসাব সমীকরণ। এটি তোমাদের করাবো যশোর বোর্ড 2019, প্রশ্ন নম্বর 3। আজ তোমাদের সঙ্গে আমার 6ষ্ঠ ক্লাস। আর আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, তাহলে তোমাদের উপকার হবে। তাহলে আমরা দেখি কি কি চেয়েছে। ক নম্বর চেয়েছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ নম্বর চেয়েছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে চেয়েছে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তাহলে আমরা সৃজনশীল অঙ্কটা পুরোপুরিই করবো ইনশাল্লাহ। দেখো, প্রারম্ভিক মূলধন কাকে বলে? বছরের শুরুতে যে মূলধন থাকে তাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। অর্থাৎ যত সম্পদ থাকবে, সম্পদের যোগফল থেকে প্রারম্ভিক যে দায় বাদ দিলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন। কিন্তু এই অঙ্কে কোনো দায় দেওয়া নাই, সঙ্গত কারণে আমরা সম্পদ এসে 2টি লিখে ফেললেই পেয়ে যাব। ক প্রারম্ভিক মূলধন। আমরা একটা টাকার ঘর দিই। এখানে তোমরা লিখতে পারো বিবরণ টাকা, তোমরা লিখতে পারো বিবরণ টাকা। এখানে আছে, দেখো, সম্পদ আছে নগদ আর আছে সরঞ্জাম। নগদের পরিমাণ আছে 30,000 টাকা আর সরঞ্জামের পরিমাণ আছে 40,000 টাকা। আমরা যোগ করলে পাবো 70,000 টাকা। এখানে যদি কোনো দায় থাকতো অঙ্কে, তাহলে আমরা দায়টার থেকে বাদ দিয়ে দিব। বাদ দিলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন, কিন্তু এখানে কোনো দায় দেওয়া নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ করলাম ক নাম্বার।
এখন দেখো আমরা খ নাম্বার করব। খ নম্বরে কী কী চেয়েছে? মালিকানা সত্ত্বের পরিমাণ। আমি হিসাব যখন বিশ্লেষণ করিয়েছিলাম, মালিকানা সত্ত্বের উপাদান কি কি? মালিকানা সত্ত্বের উপাদান 4টি, তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মূলধন, 1 নম্বর হচ্ছে মূলধন ক্যাপিটাল সংক্ষেপে সি। 2 নম্বর হচ্ছে আয়ও যোগায় রেভিনিউ আর 3 নম্বর হচ্ছে এক্সপেন্স ব্যয়। 4 নম্বর হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টি হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। তাহলে আমরা শুরু করি। তারিখ, বিবরণ, টাকা। খ নাম্বার আমরা লিখে ফেলি মালিকানা সত্ত্ব নির্ণয়। আমি সংক্ষেপে লিখলাম মালিকানা সত্ত্ব নির্ণয়। তাহলে আমাদের 2018 সালের দেখো ডিসেম্বর 1 তারিখে যে প্রারম্ভিক মূলধন ছিল, এটা শুরুতে আসবে প্রারম্ভিক মূলধন। এর পরিমাণ আমরা বের করেছিলাম 70,000 টাকা। আবার এখন আমরা দেখব ডিসেম্বর 2 তারিখে ক্রয় আছে। ডিসেম্বর 2 ক্রয় একটি ব্যয় হলে কি হবে? বাদ হবে 20,000। আমরা এটা ব্র্যাকেটে রেখে দিব, একবারই যোগ বিয়োগ করব। তারপরে দেখো 9 তারিখে আছে বিক্রয় একটি আয়, আর আয় কি হবে? আমাদের যোগ হবে। বিক্রয়ের পরিমাণ আছে 45,000 টাকা, যোগ চিহ্ন না দিলেও চলবে। 15 তারিখে দেখো বাকিতে বিক্রয়। 15 তারিখে বাকিতে ক্রয়, নগদ হোক আর বাকি হোক, এখানে কি হবে? ক্রয় থাকলে বিয়োগ হয়ে যাবে 30,000 টাকা। তোমরা চাইলে নগদ বাকি এ কথাগুলো লিখতে পারো। 20 তারিখ বাকিতে বিক্রয়, নগদ বাকি যে কোনো বিক্রয় যোগ হয়ে যাবে 40,000 টাকা। তারপরে দেখো 30 তারিখে বেতন প্রদান করা হলো। বেতন একটি খরচ, আর খরচ আমরা জানি বিয়োগ হবে। আমরা লিখি 30 তারিখ বেতন একটি খরচ, এর পরিমাণ আছে 10,000 টাকা, আর এটা বিয়োগ হবে, আমি ব্র্যাকেট রাখলাম। আমরা এখন যোগ বিয়োগ করলে পেয়ে যাব। যোগ বিয়োগটা তোমরা করে নিও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বরের শেষে উপরোক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের প্রভাব দেখাতে গেলে আমাদের জানতে হবে হিসাব সমীকরণ কি। আমরা হিসাবে বিশ্লেষণ করেছিলাম, তারপর এখানে আমি ব্যাপক আলোচনা করেই দেখাবো। তাহলে আমরা চলে যাই, হিসাব সমীকরণটা কি? গ ডাস্টারটা পাওয়া যায় কিনা দেখো, বুঝতে কষ্ট হয়। হিসাব সমীকরণ কাকে বলে? দেখো হিসাব সমীকরণ অর্থ আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট মানে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের উপাদান আবার 4টি: মূলধন, আয়, ব্যয় আর উত্তোলন। এই মালিকানা সত্ত্বের সঙ্গে মূলধন যোগ হয়, অর্থাৎ বছরের শুরুতে মালিকের যে মূলধন, এটা মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ হবে। আর যদি আয় হয়, আয়ও মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ হবে। ব্যয় মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ, উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ। তাহলে দেখলাম মালিকানা সত্ত্বের উপাদান যে 4টি, মূলধন এবং আয় যোগ হবে, ব্যয় এবং উত্তোলন বিয়োগ হবে। আর সম্পদ যদি আসে তাহলে সম্পদের সঙ্গে যোগ, আর সম্পদ চলে গেলে সম্পদ থেকে বিয়োগ। দায়ও অনুরূপ, দায় যদি বৃদ্ধি পায় বা আসে, দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ, আর দায় হ্রাস পেলে বিয়োগ।
এইটি হচ্ছে সংক্ষিপ্ত হিসাব সমীকরণ। তোমরা হিসাব সমীকরণ আমার ইউটিউবে এক লেকচার আছে দেখবা, হিসাব সমীকরণ অনেকগুলো লেকচার আছে, প্রায় 9টি লেকচার 9-10টি লেকচার ওখানে আছে। এসএসসির জন্য এটা আমার করা আছে, দেখবা ইউটিউবে টিআর অ্যাকাউন্টিং ক্লাস, ওই লেকচারগুলো তোমরা একটু দেখো। ওখানে ব্যাপক বিশ্লেষণ করেই করা হয়েছে, যেহেতু এটা এসএসসির জন্য করা হয়েছিল সঙ্গত কারণে ওখানে ধরে ধরে ব্যাপক বিশ্লেষণ করা হয়েছে। তার তোমরা টিআর অ্যাকাউন্টিং ক্লাস ইউটিউবে যে নবম এসএসসির জন্য যে হিসাব সমীকরণ আছে এই লেকচারগুলো তোমরা দেখলে আশা করি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। তাহলে আমরা একটু লিখে ফেলি, আমাদের মালিকানা সত্ত্বে যে 4টি উপাদান সেটা এখানে লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। ক্যাপিটালে মানে মূলধন যোগ, আয় যোগ, ব্যয় বিয়োগ আর উত্তোলন বিয়োগের পাশে লিখে রাখলাম। এখন আমরা হিসাব সমীকরণে একটা ছক টানবো, উপরে একটু আমি জায়গা রাখলাম, জাস্ট জাবেদা করে আমি তোমাদের শেখাবো যাতে তোমাদের সহজ হয়। এটা তারিখ, এই পক্ষে লিখবা মন্তব্য, আর এইখানে আমাদের দেখতে সম্পদ কয়টি, দায় কয়টি, একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে নগদ একটি সম্পদ, সরঞ্জাম একটি সম্পদ, আবার ধারে ক্রয়ের জন্য প্রদেয় হিসাবে একটা সম্পদ, ধারে বিক্রয়ের জন্য প্রাপ্য হিসাবে একটি প্রদেয় হিসাবে একটি দায়, আর প্রাপ্য হিসাবে একটি সম্পদ, মূলধন একটি দায়। তাহলে নগদান আসবে, সরঞ্জাম আসবে, আর আসবে প্রাপ্য হিসাব সম্পদ পাশে, আর দায়ের পাশে আসবে প্রদেয় হিসাব এবং মূলধন। তাহলে আমরা একটু দায়ের পাশে 2টি আসবে, সমান সমান এখানে দিয়ে দিলাম, মাঝখানে আমরা 2টা ভাগ করি, এই যে 2টা ভাগ করে নিলাম, এই যে এখানে সম্পদ ইকুয়াল টু সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঘরটা একটু মোটা করে করো তোমরা, মালিকানা সত্ত্ব, সম্পদ প্লাস দায় প্লাস সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন সম্পদের উপাদান আছে আমাদের এখানে 3টি, নগদ, আর আছে আসবাবপত্র আর প্রাপ্য হিসাব। নগদ, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, আর এখানে আসবে প্রদেয় হিসাব, আর এখানে আসবে মালিকানা সত্ত্ব, এখানে আসবে মালিকানা সত্ত্ব। এটাকে বলা হয় ওনার্স ইকুইটি, এটাকে বলা হয় ওনার্স ইকুইটি। আর এই শেষের কলামে আসবে মন্তব্য, আর মন্তব্য আসবে আমাদের এই যে 4টি উপাদান, অর্থাৎ মালিকানা সত্ত্বে যদি কোনো আইটেম আসে ওই আইটেমের জন্য মন্তব্য আসবে। তাহলে আমরা অঙ্কটা করব কোন পদ্ধতিতে, প্রতিটা আইটেম যোগ বিয়োগ, প্রতিটা আইটেম পোস্টিং দিয়ে আমরা যোগ বিয়োগ করতে পারি, আবার সবার শেষে যেও আমি যোগ বিয়োগ করতে পারি। তা আমার যেহেতু ক্লাসে একটা টাইম লিমিটেশন আছে, আমি একদম প্রতিটা আইটেমের পোস্টিংগুলো দেখাবো, শেষে যে যোগ বিয়োগ করব। আর তোমরা চাইলে প্রতিটা আইটেমের পোস্টিং দিয়ে প্রতিটা আইটেম যোগ বিয়োগ দেখাতে পারো। আমি একাদশ শ্রেণীতে এটাই বলবো, প্রতিটা আইটেম তোমরা পোস্টিং দিবে, এরপর যোগ বিয়োগ দেখাবে, আবার একটা পোস্টিং দিবে, আবার যোগ বিয়োগ দেখাবে। এভাবে শেষে যে রেজাল্ট হবে তার 2 পাশ কী হবে, সমান হয়ে যাবে। তা আমার যেহেতু বোর্ডও ছোট, জায়গা কম আর সময়ও কম, আমি লেনদেনগুলো পোস্টিংগুলো দিব, শেষে যে যোগ বিয়োগ দেখাবো। দেখো 2018 জানুয়ারি 1, এখানে বলেছে নগদ 30,000 টাকা এবং 40,000 টাকা সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা একটু জাবেদাটা দেখি, এটার কি হবে। আমরা জাবেদা নগদান ডেবিট আর আসবাবপত্র ডেবিট আর ক্রেডিট মূলধন। তাহলে আমরা একটু পোস্টিংগুলো, এখানে নগদটাকে এসেছে, নগদান ডেবিট 30,000, তাহলে নগদ এখানে বৃদ্ধি পেয়েছে 30,000,
আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে 40,000, আর নগদ আর আসবাবপত্র নিয়ে মোট মূলধন বৃদ্ধি পেয়েছে কত? 70,000। আমরা প্লাস চিহ্ন দিতেও পারি, নাও দিতে পারি। এখানে আমরা মালিকানা সত্ত্বে যেটা আসবে তার জন্য আমরা লিখব বিনিয়োগ। তার জন্য আমরা কি লিখব? বিনিয়োগ। তাহলে কি হলো? নগদান এসেছে, এই লেনদেনের ফলে নগদ এসেছে, নগদান কি? ডেবিট। নগদান বেড়েছে, যোগ হবে। আসবাবপত্রে এসেছে, আসবাবপত্রের সঙ্গে যোগ হবে, আর দুটি যোগফল নিয়ে মূলধন বৃদ্ধি পেয়েছে। তারপরে জানুয়ারি 2 নগদে পণ্য ক্রয়, এর জাবেদাটা কী হবে তোমরা বলো? নগদে ক্রয় করলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। একটু পোস্টিং দেখো প্রিয় শিক্ষার্থীরা। টাকার পরিমাণ আছে 20,000। এখানে ক্রয় একটি কি? এক্সপেন্স। ক্রয় আছে ব্যয়, আর ব্যয় সবসময় মালিকানা সত্ত্ব থেকে কী হয়েছে? বিয়োগ হয়েছে। তোমরা লক্ষ্য করো, মূলধন আর আয় যোগ, ব্যয় এবং উত্তোলন বিয়োগ। এখানে ক্রয় একটি ব্যয়, আর ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কত টাকা দ্বারা? 20,000 টাকা দ্বারা। আর মন্তব্য লিখতে হবে। আমরা জানি মালিকানা সত্ত্বে কলামে যদি কোনো আইটেম আসে তার জন্য মন্তব্য দিতে হবে। এরপর দেখো নগদ টাকা চলে গিয়েছে, নগদ চলে গেলে নগদ থেকে বিয়োগ হবে কত টাকা? 20,000। আমরা বিয়োগ চিহ্ন দিতে পারি, ব্র্যাকেটও রাখতে পারি, ব্র্যাকেটেই রাখি। আমি যোগ বিয়োগগুলো একদম শেষে দেখাবো। তোমরা যোগ বিয়োগগুলো চাইলে প্রতিটা লেনদেনের পরপরই যোগ বিয়োগ করতে পারো, অর্থাৎ প্রতিটা লেনদেন সংগঠিত হলে যোগ বিয়োগ করে তোমরা ব্যালেন্স বের করতে পারো। এটি উত্তম। আমার যেহেতু সময় কম, আমি এইভাবে দেখাই। শেষে 2-1টা অঙ্ক আমি যোগ বিয়োগ করে দেখাবো। অফিস সরঞ্জাম ক্রয় নগদে 10,000 টাকা। এটা দেখো 6 তারিখ। এর জাবেদা হবে সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। কারণ আমরা জানি সরঞ্জাম যদি ক্রয় করা হয় তাহলে সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। 10,000 টাকা। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, সরঞ্জাম ক্রয়ের ফলে প্রিয় শিক্ষার্থীরা, এটা সরঞ্জাম, এটা আসবাবপত্র না, আমরা ভুল লিখেছিলাম। সরঞ্জাম, এটা সরঞ্জামই ছিল ভুলে। তাহলে সরঞ্জাম ক্রয় করা হলো 10,000 টাকা। 10,000 টাকার সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে, যোগ দেখালাম। আর সরঞ্জাম ক্রয়ের ফলে ব্যবসা থেকে নগদ টাকা চলে গিয়েছে, আর নগদ চলে গেল নগদান থেকে বিয়োগ। তাহলে কি হলো? সরঞ্জামের সঙ্গে যোগ আর নগদ থেকে বিয়োগ। এরপর দেখো 9 তারিখ, নগদে বিক্রয়। এর পক্ষ দুটি কী কী বলো? একটি পক্ষ নগদান আর একটি পক্ষ বিক্রয়। আমরা একটু লিখে ফেলি, দেখো তোমরা একটু। নগদান হিসাব ডেবিট, একটি বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ দেওয়া আছে 45,000। পরীক্ষায় তোমাদের এই জাবেদা দেখাতে হবে না, আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। 9 তারিখ। তাহলে দেখো নগদ বৃদ্ধি পেয়েছে 45,000 টাকা, যোগ হবে নগদের সঙ্গে। আর বিক্রয় একটি আয়, বিক্রয় একটি আয়, আয় মালিকানার সন্ত্রের সঙ্গে কী হবে? যোগ হবে কত টাকা? 45,000। আর আমরা জানি মালিকানা সত্ত্বে যা আসবে তার জন্য মন্তব্য লিখতে হবে। মন্তব্য আমরা কি লিখব? বিক্রয়। এরপর দেখো 15 তারিখ। 15 তারিখে বাকিতে ক্রয়। বাকিতে যদি ক্রয় করি তাহলে পক্ষ দুটি কী কী? ক্রয় হিসাব একটি পক্ষ, প্রদেয় হিসাব একটি পক্ষ। ক্রয় হিসাব আর একটি পক্ষ প্রদেয় হিসাব। ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। 30,000 টাকা। আমরা সমীকরণের প্রভাবটা কি? সমীকরণে 30,000 টাকা দেখো ক্রয় একটি ব্যয়, আর ব্যয় মালিকানার সত্ত্বের সঙ্গে থেকে কী হয়? বিয়োগ হবে। 30,000 টাকা মালিকানার সত্ত্ব থেকে বিয়োগ। এখানে আমরা লিখে দেবো কি? ক্রয়, আমরা ব্র্যাকেটেই রাখি। আর বাকিতে ক্রয়ের ফলে একটি দায় সৃষ্টি হয়েছে, এর দায়ের নাম হচ্ছে প্রদেয় হিসাব। আর প্রদেয় হিসাব এখানে বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পেলে আমরা কি করব? প্রদেয় হিসাবের সঙ্গে যোগ করব। তাহলে আমরা 15 তারিখ শেষ করলাম। এরপর 20 তারিখ, একটু নিচেই লিখি, মিশে যাচ্ছে। 20 তারিখে বলেছে বাকিতে বিক্রয়। এর পক্ষ দুটি কী কী বলো তোমরা? বিক্রয় একটি পক্ষ, আর বাকিতে বিক্রয় করলে
প্রাপ্য হিসাব একটি পক্ষ, পক্ষ দুটি দেখো, প্রাপ্য হিসাব ডেবিট আর একটি পক্ষ বিক্রয়। একটু খেয়াল করো, প্রাপ্য হিসাব ডেবিট আর একটি পক্ষ বিক্রয়, টাকার পরিমাণ 40,000। একটু লক্ষ্য করো তোমরা, প্রাপ্য হিসাব একটি সম্পদ, দেখো কলাম আছে, আর বিক্রয়ের ফলে এই সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পেলে আমরা যোগ করব। আর বিক্রয় একটি আয়, আয় এখানে দেখো মালিকানার সত্ত্বের সঙ্গে যোগ হবে, আয় সবসময় মালিকানার সত্ত্বের সঙ্গে যোগ হবে। এখানে লিখতে হবে, মন্তব্যে লিখতে হবে বিক্রয়, কারণ আমরা জানি মালিকানার সত্ত্বে যা আসবে তার জন্য মন্তব্য হবে। 26 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো 25,000 টাকা। এর পোস্টিংটা কী হয় একটু আমরা দেখি। পাওনাদারকে যদি পরিশোধ করা হয়, টাকা চলে যায়, টাকা চলে গেলে নগদান ক্রেডিট, আর ডেবিট করব কাকে আমরা, প্রদেয় হিসাব ডেবিট, আর টাকা চলে গেলে নগদান ক্রেডিট, কারণ এখানে দায় পরিশোধের ফলে দায় হ্রাস পেয়েছে। কত টাকা পরিশোধ করা হয়েছে? 25,000 টাকা। তাহলে নগদ থেকে বিয়োগ হবে 25,000 টাকা। আর প্রদেয় হিসাব একটি দায়, আর দায় ফলে পরিশোধের ফলে এই দায়ও কমে গিয়েছে 25,000 টাকা, অর্থাৎ প্রদেয় হিসাব থেকে বিয়োগ হবে 25,000 টাকা। 28 তারিখ দেনাদার থেকে নগদ আদায় করা হলো, আদায় করলে টাকা আসলে পোস্টিংটা কী হবে বলো, জাবেদাটা নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা একটু লিখে ফেলি, নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা আছে এখানে 20,000। এখানে দেখো নগদ থেকে এসেছে 28 তারিখ, নগদ আসলে নগদের সঙ্গে যোগ হবে 20,000 টাকা, আর আদায় হয়েছে প্রাপ্য হিসাব থেকে, আর প্রাপ্য হিসাব থেকে আদায় হলে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হয়ে যাবে, কারণ যার থেকে আদায় করা হয় তার থেকে কি আমার চাওয়াটা কমে যাবে, অর্থাৎ সম্পদ কমে যাবে। এরপর দেখো কর্মচারীকে বেতন প্রদান করা হলো। কর্মচারীকে যদি বেতন প্রদান করা হয়, পক্ষ দুটি কী কী বলো তোমরা, একটি পক্ষ বেতন আর একটি পক্ষ নগদান। বেতন হিসাবে এখানে ডেবিট খরচ, এই জন্য, আর নগদান ক্রেডিট, সম্পদ চলে গিয়েছে, সম্পদ চলে গেলে কি হয়, ক্রেডিট। তাহলে আমরা এখানে দেখব বেতন ডেবিট নগদান ক্রেডিট, টাকার পরিমাণ আছে 10,000। আমরা সমীকরণ একটু প্রভাবটা দেখি। 30 তারিখ সর্বশেষ, নগদ চলে গেলে নগদ থেকে বিয়োগ, আমরা জানি নগদ চলে গেলে নগদ থেকে বিয়োগ। আর বেতন একটি খরচ, খরচকে আমরা দ্বারা প্রকাশ করেছি এক্সপেন্স, আর খরচ মালিকানার সত্ত্ব থেকে বিয়োগ হবে 10,000 টাকা। মন্তব্যে লিখতে হবে কি, বেতন, মন্তব্যে লিখতে হবে বেতন। আমরা জানি মালিকানার সত্ত্বে সবসময় মন্তব্য লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দুপাশ যোগ বিয়োগ করে দেখো, এই যোগ করলে কি হবে, এই পাশ সমান কি এই পাশ হবে, অর্থাৎ এই যোগফলটা এই যোগফলের সমান হবে। তোমরা যোগ বিয়োগটা করে নিও। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোটামুটিভাবে তোমাদের একটা সৃজনশীল অঙ্ক পুরোপুরি করালাম। যশোর বোর্ড 2019, আমি যশোর বোর্ড 19-এর 3 নম্বর অঙ্কটা করিয়েছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের 4 নম্বর করাবে। এটিও একটি সহজ এবং সুন্দর অঙ্ক। কিছু সহজ অঙ্ক করিয়ে তারপর আমি কঠিন অঙ্ক যাব। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।